আর অভ্রকে দেখে খানিক চমকে গেলাম। এই অভ্রের জন্য গত 2 দিন আমার থানা ছিলাম, নিষ্ঠুরের মতো পুলিশের হাতে তুলে দিয়েছিলেন আমায়। অভ্র আমায় দেখে চমকে গেছে। হুড়মুড় করে ম্যানেজার সাহেব ভেতরে ঢুকে বললেন, স্যার দেখুন না, পরশুদিন আমাদের অফিসে এই মেয়েটার ইন্টারভিউ ছিল, কি করা যায় স্যার? অভ্র স্যারের দিকে তাকিয়ে দেখলাম তার দৃষ্টি বেশ তীক্ষ্ণ। আপনি আপনি এখানে কি করছেন? এই মুহূর্তে বেরিয়ে যান। আমি ইন্টারভিউ দিতে এসেছি, এইটুকু বলেই অপমানে মুখে খিল দিলাম। উপস্থিত সবাই বিস্মিত দৃষ্টিতে দেখছে আমাদের। অভ্র স্যার নিশ্চুপ হয়ে গেলেন, বলার মতো ভাষা নেই। পয়েন্ট লেখার আমার সত্যতা নিশ্চিত করেছেন। অভ্র স্যার প্রতিক্রিয়া করলেন না, আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। অফিসের জিএম মুস্তাফিজুর রহমান বললেন, সরি, এখন আর ইন্টারভিউ সম্ভব নয়। 7 জনের ইন্টারভিউ শেষ। আমরা এখন আলোচনার মাধ্যমে তাদের মধ্য থেকে 3জনকে নেওয়ার ব্যবস্থা করছি। সরি, আমি বুঝতে পারিনি আপনি আমার অফিসেই ইন্টারভিউ দিতে আসছিলেন। এসেছি গ্রাম থেকে, এখানে কেউ নেই। আজ থানা থেকে ছাড়া পেয়ে এখানে এসেছি। প্লিজ আপনি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। নিরুপায়। অব্রর মুখের উপর কারো কথা বলার সাহস নেই। পেটে ক্ষুধায় চৌ চৌ করছে। 2 দিন থানাতে মুড়ি ছাড়া কিচ্ছু জোটে। সার্টিফিকেট দেখে বললেন, হ্যাঁ, আপনার রেজাল্ট ভালো। আমাদের এখানে ইন্টারভিউ দেওয়া সব থেকে হাইয়েস্ট মার্ক। মূলত ফ্যাশন ডিজাইন বলতে কি বোঝায় আমাকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলতে পারবেন? ধরুন আমি ফ্যাশন সম্পর্কে কিছু বুঝি না। ফ্যাশন ডিজাইন হচ্ছে এমন একটা শিল্প যেখানে পোশাক থেকে শুরু করে জুতা, ব্যাগ, স্কার্ফ, গয়না তাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলাও ফ্যাশন ডিজাইনের অন্তর্ভুক্ত। করতালি দিলেন সবাই। অভ্র স্যারের দিকে তাকিয়ে বললেন, পড়াশোনা থাকলে তো চলে না, আপনার তৈরি করা কোনো ডিজাইন দেখাতে পারবেন? দেখান। পড়লাম ফ্যাসাদে, পুলিশ তো আমাকে সেই ডিজাইন দেয়নি। কোথায় আছে তাও তো জানি না। আমি এখনই তৈরি করে দেখাচ্ছি বলেই উঠে দাঁড়ালাম। ফ্যাশন হাউস বলে কথা, বস্ত্রের শেষ নেই। কিছু কাপড়, ব্যাগ থেকে কাঁচি, সুতা, ফিতা নিয়ে বসলাম কাজে। প্রয়োজনীয় কাগজপত্র রেখে সালাম দিয়ে বেরিয়ে এলাম। এবার আমাকে একটা ফ্ল্যাট খুঁজতে হবে। হাঁটতে হাঁটতে পরশুদিনের কথা ভাবতে লাগলাম। চাকরির জন্য সুন্দরনগর থেকে এলাম শহরে। আমার ইন্টারভিউ। আমি মামা বাড়িতে বড় হয়েছি। মামি দেখতে পারে না, বাবাকে দেখিনি। মা 8 বছর বয়সে কত হয়েছেন। আমি ফ্যাশন নিউ কালেকশন শুট করাও হয়েছে, সেই ফটো স্যারের চেম্বারে জমা দেওয়া হয়েছে। সেই ছবি চেক করতে গিয়ে একটা মেয়ের আপত্তিকর ছবি স্যারের হাতে পড়েছে, একদম বাজে। যে মেয়েটার ছবি শুট করা হয়েছে সে আমাদের মডেল নয়, একজন ফ্যাশন ডিজাইনার। তার অনুমতি ব্যতীত তোলা হয়েছে, এই জন্য আধা ঘন্টা ধরে স্যার তাকে মারছে। বলতে বলতে মেয়েটা আর চোখের চেম্বারের দিকে তাকাচ্ছে। আমি দরজার মৃদু ফাঁক করলাম। আচমকা ফটোগ্রাফার আমার সামনে এসে পড়লো। আমার দিকে এক পলক তাকিয়ে পা জড়িয়ে ধরলো। চমকে উঠলাম আমি। সরাতে সরাতে বললাম, এ কি করছেন? পা ছাড়ুন বলছি। ছাড়বো না, আমাকে আগে ক্ষমা করুন। আপনি ক্ষমা না করলে স্যার আজকে আমাকে আস্ত রাখবে না। ঠিক আছে ঠিক আছে, পা ছাড়ুন। ফটোগ্রাফার উঠে অব্রর সামনে গিয়ে বলল, ম্যাম আমাকে ক্ষমা করে দিয়েছে স্যার, আমি এবার যাই। অব্র স্যারের মারে ফটোগ্রাফারের জিওগ্রাফি পাল্টে গেছে, জায়গায় জায়গায় কালো হয়ে গেছে। অব্র স্যার আঙুল তুলে বললেন, যা, তবে তোকে যেন আমার আশেপাশে আর না দেখি। তোর বকেয়া বেতন পরিশোধ হবে না, বেরিয়ে যা। কপালের শিরা ফুটে উঠেছে, চোখ জোড়া টলে করছে। ঘেমে গেছেন তিনি, জিনিসপত্র ভেঙে পড়ে আছে। ফটোগ্রাফার ছুটে পালিয়ে গেল। দরজার মৃদু শব্দ হলো। অব্র ছুটে এলেন নিকটে, হাতের পার্স ছুঁড়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বললেন, আমাদের এখানে 3টা ওয়াশরুম। আপনার শরীরে যখন পানি পড়েছিল তখন একটাও খালি ছিল না, প্রকাশ্যে। অবাক হলাম। তিনি জানলেন কিভাবে আমার শরীরে পানি পড়েছিল? রোজা ফোনে কথা বলছেন, তার দিকে তাকিয়ে তাকিয়ে মনে আঁকিবুকি করছি কাগজে। ধ্যান ভাঙলো অব্র স্যারের ডাকে। তিনি ডিজাইন দেখতে চাইছেন। দীর্ঘ 8 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কাগজের দিকে তাকিয়ে চমকে গেলাম আমি। কাগজে অব্র স্যার স্কেচ এঁকেছি আমি। পুরোপুরি হয়নি, কিন্তু একবার দেখাতে বলে দেওয়া সম্ভব। স্কেচ মুছতে ইচ্ছে করছে না। মেধা খাটিয়ে স্যারের ব্লেজারটাকে সুন্দর একটা রূপ দিলাম। তৎক্ষণাৎ উদিতা ছুটে এলো, জড়িয়ে ধরলো অব্র স্যারকে। পেছনে 2জন স্টাফ হাজির হলো, নতজান করে বলল, সরি স্যার, আসলে উদিতা আমাদের সঙ্গে থাকতে চাইছে না। অব্র স্যার উদিতাকে কোলে নিয়ে গালে চুমু এঁকে দিলেন। আদুরে গলায় বললেন, কি হয়েছে মা, ওদের সাথে থাকছো না কেন? উদিতা তার বাচ্চা সুলভ দৃষ্টিতে
যে থেকে ইশারা একবার নিজের হাত ধরছে, একবার না বোঝাচ্ছে, যার মানে ওরা আমাকে ধরতে পারছে না। বাবাই আফরান নরম গলায় বলে, উদিতাকে ধরলে বলে খেলা শেষ, এবার বাবাইয়ের কাছে যাব। আর না ধরলে বলে তোমরা ধরতে পারো না, খেলবো না তোমাদের সাথে। কি করব এখন? উদিতা শোনা মা আমার, তোমার দোলনায় বসে বসে গেমস খেলো, বাবাই কাজ করছে না। বলেই অগ্রসর তার ফোনটা এগিয়ে দিলেন উদিতার উদ্দেশ্যে। উদিতা মাথা নেড়ে ফোন নিয়ে ছুটে গেল। পেছন পেছন ছুটলো স্টাফ দুজন। মেয়ের দিকে থেকে দৃষ্টি সরিয়ে বললেন, উদিতা আমার মেয়ে, আমার লক্ষ্মী একটা মেয়ে, অথচ কথা বলতে পারে না, বোবা। আপনারা আমার এখানে কাজ করবেন, আমার মেয়ে ভুল করলে তাকে বোঝাবেন, ধমক দিবেন না, এ বুঝে যাবে। মা মরা মেয়েদের আমি অনেক কষ্টে আগলে রেখেছি। চিকিৎসা করালে কথা বলতে পারতো নিশ্চয়ই, একজন বলে। তা পারতো, কিন্তু এত কম বয়সে মেয়েকে নিয়ে রিস্ক নিতে চায় না। আফসোস লাগলো। ফুটফুটে একটা মেয়ে যদি কথা বলতে পারতো তাহলে নিশ্চয়ই সেদিন বলতো আমি ওকে কিডন্যাপ করিনি, আমি শুধু রাগ করেছিলাম। অন্যদিকে দিয়ে তাজ্জব বনে গেলাম আমি। ঘন ঘন পলক ফেলে বললাম, কি বলছেন আপনি? গতকাল বললেন না উদিতা আপনার ভাইয়ের মেয়ে, এখন বলছেন নিজের মেয়ে। দাঁতে দাঁত চেপে বললেন, গতকাল আপনার সাথে ইন্টারভিউ ছাড়া কোনো কথা হয়নি, তাহলে কখন বললাম উদিতা আমার মেয়ে নয়? কেন? ফুলের দোকানে আপনি উদিতার জন্য ফুল কিনছিলেন তখন। আপনি হয়তো স্বপ্নে দেখেছেন। পায়ের দিকে ইশারা করে বললাম, গতকাল আমি পায়ে ব্যথা পেয়েছিলাম বলে ফার্মাসিতে নিয়ে গিয়েছিলেন, মনে নেই আপনার কিছু? হঠাৎ ফার্মেসিতে আমি? আমার ডাক্তার প্রয়োজন হলে কল করার সাথে সাথে এখানে চলে আসবে। আমার মনে হচ্ছে আপনার মাথার তার ছিঁড়ে গেছে। নো ওয়ার্ড। বলেই অগ্রসর মৃদু হাসলেন। তার সাথে যোগদান করে ও অনেকেই ব্যঙ্গ করেছে আমায়। নিজেকে এক মুহূর্তের জন্য পাগল মনে হলো। এক এক করে সবার ডিজাইন চেক করে আমার কাছে আসলেন। গ্রেনিডে গলায় বললেন, আপনার ডিজাইন দেখতে পারি? এতক্ষণে কল্পনা থেকে এবার বাস্তবে প্রবেশ করলাম আমি। অগ্রসর তীক্ষ্ণ গলায় বলছেন, কেউ ডাকলে সাড়া দিতে হয় মোমবাতি। ফু দিয়ে চুলগুলো ওড়িয়ে মোলায়েম স্বরে বললাম, সরি স্যার। তিনি পুনরায় বললেন, আপনাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা দেখান। পৃষ্ঠার দিকে তাকিয়ে আছি। স্যারের হাতে দেওয়ার সাহস অবশিষ্ট নেই আমার। আমার ইতস্ততের মাত্রা বাড়িতে তুলে অগ্রসর নিজেই নিলেন। পৃষ্ঠাতে নিজের স্কেচ দেখে চিৎকার করে উঠলেন, হোয়াট ইজ দিস মিস মম? এটা কোন ধরনের অসভ্যতামি? আমি আপনাকে ডিজাইন আঁকতে দিয়েছিলাম, আপনি আমাকে এঁকে রেখেছেন। ধমকে মৃদু টলে গেলাম আমি। বাকি তিনজন উৎকণ্ঠা অগ্রসরের ব্যবহারে। সাউন্ডপ্রুফ কক্ষে বহিরাভাগে শব্দ বের না হলেও কেঁপে উঠছে দেয়াল। ডান। বলেই আমায় কোলে তুলে নিল। তাজ্জব বনে গেলাম। আশেপাশে মানুষ ঘুরছে। চিৎকার করে বললাম, কি করছেন নাকি? নামান আমায়, নামান দ্রুত। মানুষ দেখছে, চলে আসলে তাদেরও ভাগ দিতে হবে তখন। বেশ আমার দৃষ্টি তার। এই দৃষ্টির সাথে অপরিচিত আমি। এটা শহর, এসব কিছু এখানে নর্মাল ব্যাপার। এখানে কেউ অন্যের ব্যাপার দেখে না, নিজের কাজে ব্যস্ত। বলেই আমার হাত ধরলেন পুনরায়। এগিয়ে গেলেন নিজের পথে। আমি অব্রসারকে দেখে যাচ্ছি। উনি অব্রসার নয়, অন্য কেউ। দুদিনের পরিচয় হলেও এত সহজে অন্য কাউকে তুলে ঘোরাতে পারে না। 3টা পরোটা, 3টা পুরি, 20 টাকার ভাজি, ব্যাস। এগুলো দিয়ে দিন। কত হয়েছে বলুন? হোটেলের সেলসম্যানকে উদ্দেশ্য করে বললাম। সন্ধ্যা হয়ে এসছে। মেঘে অন্ধকার করে রেখেছে যেন রাত 10টা। বৃষ্টি ঝরছে ঝিরিঝিরি ধারায়। বাড়িওয়ালার থেকে ছাতা নিয়ে এসেছি। আশেপাশে তাকিয়ে পুনরায় তাড়া দিয়ে বললাম, ভাই একটু তাড়াতাড়ি করুন, বৃষ্টি জোরে নামলে ভিজতে হবে। 1 মিনিট আপু, এখন দিচ্ছি। আপনি 80 টাকা কাউন্টারে দিন। বলে সে প্যাকেটে অর্ডার দেওয়া খাবারগুলো রাখছে। 100 টাকা কাউন্টারে দিয়ে 20 টাকা ফেরত দিলাম। খাবারের প্যাকেট নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এলাম। খরগোশের জন্য গাজর কিনতে বাজারে গিয়েছিলাম। 2 দিনে আমার সাথে বেশ সখ্যতা গড়ে উঠেছে তার। এই 2 দিনে 500 টাকার বাজার করেছি। একটা ভালো চাকরি খুঁজতে হবে। সালোয়ার উঁচু করে ছাতা নিয়ে হাঁটতে লাগলাম। রাস্তার একাধারে পানি জমে আছে। বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে কাদা ছিটকে উঠছে সালোয়ারে। বিপরীত দিক থেকে ছুট পড়া একটা আগন্তুক ছুটে আসছে। কাঁধে ধাক্কা লাগলো আমার। পা পিছলে পড়লাম জমা পানির ভেতর। কপালে রুদ্র রাগ ফুটিয়ে বললাম, এই কানা নাকি, দেখে চলতে পারেন না? ওরকমই চমকে উঠলাম। অগ্রসর ভিজে জবুতবু হয়ে দাঁড়িয়ে আছে। অফিস থেকে বের করে দিয়েছে, আবার টাকার ভাগ বসিয়েছে। বৃষ্টি নত করে অগ্রসর হওয়ার প্রয়াস করতেই তার কথায় উদ্বিগ্ন হয়ে বলে ওঠেন, মিস মম, আমাকে একটু সাহায্য করবেন? একটু সাহায্য। একটু সাহায্য শব্দটা করুণ শোনালো। পিছু ফিরে বললাম, কি সাহায্য? আমাকে একদল চাঁদাবাজ লোক তাড়া করছে। চাঁদা 20 লক্ষ টাকা চাইছে। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। আপনি আমাকে কিছু সময় আপনার বাড়িতে রাখবেন? বিপদ মুক্ত হলেই চলে যাব। আর এমন অনুরোধের প্রত্যুত্তর কোনো ভাষার সন্ধান পেলাম না। একা থাকি একটা ফ্ল্যাটে। পরপুরুষ দেখলে সবাই আমায় ছি ছি করবে।
আমার জবাব না পেয়ে মৃদু ধাক্কা দিয়ে অভ্র স্যার বললেন, আমার জন্য বলছি না, আমার মেয়েদের জন্য বলছি। প্লিজ আমাকে সাহায্য করুন। উদিতার মুখশ্রী দৃশ্যমান হলো চোখের পাতায়। নিজের আত্মসম্মানের কথা ভুলে গেলাম নিমেষেই। মৃদু স্বরে বললাম, ঠিক আছে চলুন। আশা করি এমন কিছু করবেন না যাতে আমি বিপদে পড়ি। বিশ্বাস রাখতে পারেন। টেস্টের ভেতরে দ্রুত পা চালালাম। অব্র পেছনে পেছনে আসছে। সিঁড়ি পেরিয়ে 4 তলায় উঠে গেলাম। তালা খুলে প্রবেশ করলাম অভ্যন্তরীণে। খরগোশটা ছুটে এলো নিকটে। দ্রব্য সামগ্রী রান্নাঘরে রেখে 2 হাতে তুলে নিলাম খরগোশটাকে। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অব্র পেছনে পেছনে হাজির। ততক্ষণে মাগরিবের আজান পড়েছে। গাড়ির সাইলেন্ট বেল বাজছে। অব্র স্যার গাড়ি চলে এসেছে। তিনি এখন চলে যাবেন। কাপ সহ বাকি জিনিস রান্নাঘরে নিয়ে এলাম। ড্রেস পরতে স্পেস দিলাম তাকে। মিনিট 5 মধ্যে পোশাক পরিবর্তন করে বেরিয়ে এলেন তিনি। আমি মুচকি হেসে সৌজন্যতা বজায় রেখে বললাম, তাহলে চলেই যাবেন? আজকের রাতটা থেকে যেতে পারতেন। সম্ভব নয়, কোনোভাবেই নয়। আমি যেখানেই থাকি রাতে বাড়িতেই থাকবো। ঘুম থেকে উঠে মেয়েরা আমাকে না দেখলে অস্থির হয়ে যায়। অবশ্যই এগিয়ে গেলেন দরজার দিকে। রান্নাঘর থেকে বের হয়ে তার পেছনে দাঁড়ালাম। ছিটকিনে নামিয়ে বললাম, শেষবারের মতো বলছি, আপনি চাইলে আবার শারিয়ার ফ্যাশন হাউসে জয়েন করতে পারেন। আপনি জয়েন করলে আমরা আবার সেই গ্রেট ডিজাইন ফিরে পেতাম। ট্রাই। দরজা খুলতেই হতভম্ব হলাম। ফ্ল্যাটের বাকি ভাড়াটে দাঁড়িয়ে আছে। আমি একবার অভ্রের দিকে তাকাচ্ছি তো আরেকবার ভাড়াটেদের দিকে। বাইরের পরপুরুষ তোমার ফ্ল্যাটে কি করছে মম? বাড়িওয়ালার সন্ধিহান গলায় বললেন। তার সাথে যোগ দিয়ে আরেকজন মহিলা বললেন, আমি যখন শুনেছি মেয়েটা কাজ করে না, তখনই বুঝেছি মেয়েটার চরিত্র ভালো না, এমন কিছুই করে। এজন্য নজর রাখছিলাম, অবশেষে ধরেও ফেললাম। হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। অভ্র স্যার নিজেও হতভম্ব। এমন কিছু অনুমান করেই নাকচ করেছিলাম অভ্র স্যারের আসার ব্যাপারে। প্রতিবেশীদের জবাবে কি বলবো বুঝে উঠতে সময় লাগলো। ভারাক্রান্ত মন নিয়ে বললাম, আপনারা ভুল ভাবছেন, উনি আমার অফিসের বস। এখান দিয়ে যাচ্ছিলেন, বৃষ্টির কারণে আমি আমার ফ্ল্যাটে আশ্রয় দিয়েছি। অফিসের বস নাকি অন্য কিছু? তুমি তো চাকরিও করো না, তা কোন অফিসের বস আমাদের বলো, আমরাও একটু শুনি। বললেন এক ভদ্র মহিলা। নারী হওয়া অন্য নারীর প্রতি এমন কুমন্তব্য আমার প্রত্যাশার বাইরে ছিল। অভ্র স্যার আগ বাড়িয়ে বললেন, আপনারা ভুল ভাবছেন, উনি আমার অফিসের এমপ্লয়ি ছিলেন, এখন আর চাকরি করেন না। কেন চাকরি করেন না? যদি চাকরি না করে তাহলে চলছে কিভাবে? এভাবে এক্সট্রা চাকরি করে দেখছেন? কি মেয়ে, আমাদের অ্যাপার্টমেন্টটাকে অপবিত্র করে দিল। এই মেয়ে যদি এখানে থাকে, আমরা কেউ এখানে থাকবো না, এই মুহূর্তে বেরিয়ে যাব। মহিলার বলা কথার সাথে সবাই একমত হলো। বাড়িওয়ালা চিন্তিত হয়ে বললেন, তুমি যেই 3 দিন আমার বাড়িতে ছিলে তার ভাড়া লাগবে না, তুমি চলে যাও আজকের পর থেকে। অভ্র স্যার বেজায় খেপেছেন। বাড়িওয়ালা শার্ট টেনে ধরে চেঁচিয়ে বললেন, যদি না যায় কি করবেন? মোম এই ফ্ল্যাটে ভাড়া দিয়ে থাকে, ঘরের ভেতরে যা ইচ্ছে তাই করবে, এটা আপনি বলার কে? মাস শেষ হলে ভাড়া নিবেন আর লেজ গুটিয়ে চলে যাবেন। ড্রাইভার ভিড়ের ভেতরে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। অভ্র স্যার ড্রাইভারকে বলেন জিনিসপত্র গাড়িতে তুলে নিতে। বেঁকে বসলাম আমি। অভ্র স্যার যতই নিজের ক্ষমতা দিয়ে পরিস্থিতি ধামাচাপা দিক, আমি চরিত্রহীনা নই এটা তো প্রমাণ করতে পারেনি উনি। কাট গলায় বললাম, আমি কোথাও যাব না, আপনার দেরি হচ্ছে, আপনি চলে যান। খরগোশ ছানাটা পা ঘেঁষে দাঁড়িয়ে আছে। দ্রুত হাতে খরগোশটা তুলে নিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করলাম। দরজার খিল তুলে দেওয়ার প্রচেষ্টা করতে ধরে ফেললেন। দৃঢ় গলায় বললাম, আমি যাবো না স্যার, আপনি চলে যান। বিরক্তিকর কণ্ঠে বললেন, আপনি এই ফ্ল্যাটে থাকতে পারবেন না। আমি থাকাকালীন আপনাকে কিছু না বললেও পরে ঠিকই বলবে। বললাম তো যাবো না আমি, আপনি চলে যান। আমাকে আপত্তিকর কিছু করতে বাধ্য করবেন না, চলুন। কিছু বলার পূর্বেই হুট করে বাহু চেপে ধরলেন। শত চেষ্টা করেও ছাড়াতে ব্যর্থ হলাম আমি। দ্রুত পা ফেলে সম্মুখে অগ্রসর হওয়ার প্রচেষ্টা করতে ড্রাইভারকে উদ্দেশ্য করে বললেন, ফ্ল্যাটে যা আছে দ্রুত গাড়িতে নিয়ে আসুন, সময় মাত্র 10 মিনিট। কনস্টেবল মনির হোসেন এগিয়ে এসে বললেন, তিনি একা কেন? আমিও আছি স্যার, আমি মালামাল তুলতে সাহায্য করবো। পরবর্তী দৃশ্য দৃষ্টিনন্দন হওয়ার পূর্বে এগিয়ে গেল সামনের দিকে। দীর্ঘ সিঁড়ির পথ পেরিয়ে নেমে গেলেন নিচে। হাতে টান পড়ার দরুন 3বার কুমড়ি খেয়ে নিচে পড়তে গিয়েও যথাসম্ভব সামলে নিলাম নিজেকে। গাড়ি দরজা খুলে ভেতরে ফেলে দিলেন। এতক্ষণ বন্দি করে রাখা হাতটা এবার বাঁধন মুক্ত করে দিয়ে পাশের সিটটা জয় করে নিলেন তিনি। দরজা বন্ধ করে দিয়ে বললেন, আমি আপনার অবস্থাটা উপলব্ধি করতে পারছি। এখানে রেখে গেলে সবাই কটূক্তি করত,
আমাকে সাহায্য করার জন্য আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাইনি। আজকের রাতটা আপনি আমার বাড়িতে থাকবেন, তারপরে ভালো একটা ফ্ল্যাটে আপনার থাকার ব্যবস্থা করে দিব। ওরা আমার সম্পর্কে যা ভাবছে সেটা কি ঠিক? সম্মান বাঁচাতে এটুকু করতে হয়েছে। তারা তো সত্যিটা জানলো না। আপনার ক্ষমতার জন্য তারা চুপ করে থাকলেও সবসময় চুপ করে থাকবে না। ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। আপনাকে দেখলেই সবাই কটূক্তি করবে, আপনাকে না দেখলে ধীরে ধীরে ধামা চাপা পড়ে যাবে। এছাড়া অন্য উপায় ছিল? অবস্থা একটু ঝুঁকে এলেন নিকটে, মাথাটা আলতো কাত করতেই দরজার সাথে লাগলো ধাক্কা। মাথা ঘষতে লাগলাম আমি। অবস্থা বিদ্রুপ করে বললেন, আছে তো বিয়ে, বিয়ে করবেন? আমি দৃষ্টি আড়াল করলাম। অগ্রসর তার ছেলের হাসি দিলেন। ড্রাইভার এসে বসলেন ড্রাইভিং সিটে। ইতিমধ্যে ড্রাইভার আর মনির সাহেব মিলে ডিকিট ব্যবহৃত সবকিছু তুলে দিয়েছে। চমকানোর কিছু নেই, তোমার চমক এখনো বাকি আছে। এক জোড়া দেখে চমকাচ্ছ, আর এক জোড়া দেখে নাও আগে। তারপরে আপনারা চৌমজ মানে 4 জন অভ্র? ও মাই গুডনেস! আপনাদের বাকি ভাইদের ডাকুন, একসাথে দেখি আমি সবাইকে। না, আমরা দুজনই, আর দুজনকে পরে চিনে নেবে। মেয়েরা অপরিচিত কারোর সাথে তেমন কথা বলে না। আমি নিজের পরিচয় দিলে তুমি আমার সাথে কথা বলতে না, তাই। অগ্নির কথাতে বুকে থুতু দিয়ে নিজেকে শান্ত করলাম। অগ্রসরের দিকে এগিয়ে গেলাম 2 পা। উত্তেজিত হয়ে বললাম, দেখেছেন অগ্রসর, আমি আপনাকে বলেছিলাম না দেখা হয়েছিল ঠিকই, কিন্তু আপনার যমজ ভাইয়ের সাথে। অগ্রসর জবাব দিলেন না। এই জন্যই অগ্নি সেদিন অগ্রসরের ওয়ালেট চিনতে পারেনি। অগ্নির দিকে তাকিয়ে বললাম, 20,000 টাকা দ্রুত বের করুন। কিসের? টুকুচ কি অগ্নি, সেদিন অগ্রসরের ওয়ালেট মেরে দেওয়ার পর আপনি 20,000 টাকা নিয়েছিলেন। আমি জানতাম আপনি অগ্রসর, তাই দিয়েছিলাম। এখন আর দিব না, ফেরত দিন। বাক্য শেষ করার পূর্বেই অগ্নি ছুটে এলো নিকটে, মুখ চেপে ধরলো, কানে কানে বলল, ইস, অভ্র এখানে সব জানতে পারলে তোমার থেকেও 20,000 নিবে। তার চেয়ে চুপ করে থাকো। কিসের ওয়ালেট? অগ্রসর বললেন, আমার ওয়ালেট, তোর ওয়ালেট, মোমের ওয়ালেট। তুই উষা আর উদিতার কাছে যা। মেয়েরা কেঁদে কেঁদে ভাসিয়ে ফেলেছে বাবার জন্য, দ্রুত যা। অগ্নি বলল। সেকেন্ড খানেক সময় আমাদের দুজনের দিকে তাকিয়ে থেকে অগ্রসর নিজের কক্ষের দিকে পা বাড়ালেন। দৃষ্টির আড়াল হতেই অগ্নিকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, এবার টাকা দিন। ভাইকে বলবো? না, এক রোখা জবাব। কাঁচুমাচু মুখ করে বসে রইলাম সোফায়। অগ্নি টিভি বন্ধ করে সোফায় আমার মুখোমুখি বসলেন। বললেন, এমন কি হয়েছে যে তোমাকে বাড়িতে নিয়ে এলো? অতঃপর ঘটে যাওয়া ঘটনাগুলো অগ্নির কাছে বলতে শুরু করলাম। অগ্নির সাথে আমার বেশ ভাব জমে উঠলো। নিচ তলায় একটা ঘরে আমি আর কিটি শুয়েছি। কিটি আমার খরগোশের নাম। মাঝরাতে ঘুমের ব্যাঘাত ঘটলো, উঠে বসলাম। আলো জ্বালিয়ে দিলাম। রাতে খাওয়ার জন্য কিনে রাখা পরি কোথায় জানা নেই। গাড়ির ভেতরে নাকি ফেলে দিয়েছি নাকি আবার। কিটি কিছু খায়নি, ওকে কিছু খেতে দেওয়া উচিত। বিছানা থেকে নামলাম। সম্পূর্ণ বাড়ির আলো নেভানো। বাটন ফোনের আলো জ্বালিয়ে রান্নাঘরে গেলাম। খরগোশটা পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। ফ্রিজ খুলে টাটকা টাটকা সবজি দেখতে পেলাম। তার থেকে একটা গাজর নিয়ে কিটিকে খেতে দিলাম। কিটি গাজর নিয়ে দিল এক দৌড়। ফ্রিজের দরজা বন্ধ করতে গিয়ে কৌতূহল বশত খুঁজে দেখি কি কি আছে। একটা আইসক্রিমের বক্স নজরে এলো আমার। অবিলম্বেই হাত দিলাম। উদিতা বা উষার হবে হয়তো। রান্নাঘরের মেঝেতে বসলাম আয়েশ করে। আইসক্রিমের একটু অংশ মুখে দিতেই শুনতে পেলাম বাচ্চা গলা। মেয়েটা আঙুল তুলে বলছে, এই মেয়ে, এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ানোর শেষ মুহূর্তে অগ্রসরের দিকে দৃষ্টি নিবদ্ধ হলো। হাতের উপর ঘুমিয়ে আছেন তিনি। মুখে তৈলাক্ততা ভেসে উঠেছে। চুলগুলো এলোমেলো, একদম সাদামাটা লাগছে দেখতে। লাল রঙের টি শার্টটা পেটের উপর কুঁচকে আছে, সেখানে একটা কালো আঁচিল। লজ্জা পেলাম খানিকটা। এগিয়ে গেলাম 2 পা। এক হাতে অগ্রসরের মাথা ঈষৎ উঁচু করে বালিশ দিয়ে নিচে দেওয়ার প্রচেষ্টা করলাম। বালিশটা রেখে সরে আসার প্রয়াস করতেই আমার খোলা চুলগুলো এলোমেলো হয়ে গেল। অগ্রসর পাশ ফিরে শুয়ে পড়লেন। টান লাগলো চুলে। হতভম্ব হলাম আমি। চুল ছাড়াতে ব্যস্ত হলাম নিঃশব্দে। এমন সময় প্রবেশ করলো অগ্নি। অপ্রস্তুত গলায় বলে, অভ্র, উদিতা উষা কি ঘুম থেকে উঠেছে? তারপর আমাকে ঝুঁকে থাকতে দেখে বাক্য হারিয়ে ফেললো। সামলে বলল, ক্যান্ডেল, তুমি এখানে কি করছো? বাক্যটা এতটা ধারালো ছিল, অগ্রসর উদিতা উষা উঠে বসলো। আমিও চুলের রং টান ঠিক করে মুক্তি পেলাম। তখনও ঝুঁকিয়েই ছিলাম আমি। অগ্রসর উঠে বসতেই আমার মাথা টেকলো তার মাথার সাথে। টাল সামলাতে না পেরে ছিটকে গেলাম মেঝেতে। মাথা ঘষতে ঘষতে কাবু দৃষ্টিতে তাকালাম। অগ্রসর বললেন,
মোম, আপনি আমার দিকে ঝুঁকে কি করছিলেন? কি আর করব, বালিশ দেওয়ার চেষ্টা করছিলাম। অগ্নিকে উদ্দেশ্য করে বললাম, দেখছেন আমি বিপদে আছি, দিলেন ফেলে। আমি উদিতা আর উষাকে ঘুম পাড়াতে এসেছিলাম, কখন যে নিজে ঘুমিয়ে পড়েছি মনেই নেই আমার। অগ্নি বললেন, আর অব্র তুই এভাবে একটা মেয়ের সাথে থাকলি? ডোন্ট শাউট, ওকে? আমার ঘরে আমি কিভাবে থাকবো সেটা তুই নিশ্চয়ই বলে দিবি না। তবুও বলি, আমি সোফাতে শুয়েছিলাম। ঘুমের ঘরে কখন বিছানায় শুয়েছি তার ঠিক নেই। আমাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। আমি তোর মতো চরিত্রহীন নই। আমার স্ত্রী ছাড়া অনেক নারী সেটা বুঝেছে। আমার মেয়েদের তোর কাছে রাখতে ভয় করে। অব্রসা বিছানা ছেড়ে নিচে নামলেন। অব্রসা আর অগ্নি দুজনের মাঝে অদৃশ্য এক দ্বন্দ্বের আভাস পেলাম। চরিত্রহীন বলতে কি বোঝালেন উনি? আমতা আমতা করে বললাম, মানে? কেউ জবাব দিল না। অব্রসা উদিতা আর উষাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেলেন। নিজেকে সংযত করে বসলাম মেঝেতে, হাত জোর করে নতজানি ভরে বললাম, সরি, আপনাকে আমি কোনোভাবে ছোট করতে চাইনি, আমি দুঃখিত। আপনি আবার প্লিজ ফিরে আসুন শাহরিয়ার ফ্যাশন হাউসে। উষা, উদিতা, অগ্নি আর আমি পৌঁছে গেলাম গন্তব্যে। অব্রসা চিন্তিত ভঙ্গিতে বসে আছেন। আজকের প্রতিযোগিতা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। উষা, উদিতা বাবাকে জড়িয়ে ধরলো ছুটে গিয়ে। অব্রসা মেয়েদের দেখে অখুশি হলেন না, আবার অসন্তুষ্টও নয়। আমার দিকে এক ঝলক তাকিয়ে থেকে বলে, এখানে অনেক ভিড়, ওদের নিয়ে আসলেন কেন? উষা বাবার কোলে বসে বলে, আমাদের ফ্যাশন প্রতিযোগিতায় আর আমরা আসবো না। কখনো তুমি আমাদের নিয়ে আসোনি বাবাই, তাই এবার কিউকি আম্মুকে জোর করে আমরা চলে এসেছি। অব্রসা উষার ললাটে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, এটা ঠিক নয় মামুনি, বাবাই কিন্তু খুব রাগ করেছে। উষাও বাবাকে চুমু খেলো। আমি অগ্নি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। এমন সময় ম্যানেজার সাহেব এলেন হাঁপাতে হাঁপাতে, তটস্থ হয়ে বললেন, স্যার শুনছেন? আমাদের মডেল টিনা, সে নাকি চৌধুরী ফ্যাশন হাউসের ডিজাইন শো করবে। মানে? অপ্রস্তুত গলায় অগ্রসর বললেন। ম্যানেজার স্যার পুনরায় বললেন, টিনা ম্যামকে শফিক চৌধুরীর কাছে দেখলাম আমি ম্যামকে মেকআপ রুমে আসতে বলাতে তিনি বললেন, কি মেকআপ, কিসের ম্যাম? আমি আপনাদের মেকআপ রুমে কেন যাব? আমি যাব চৌধুরী হাউসের মেকআপ রুমে। এবার কি করব স্যার? হতবাক হলাম আমি। তৎক্ষণাৎ অগ্রসর ছুটে গেলেন বাইরে। কক্ষটিতে একটা দেয়াল ঘড়ি লাগানো, সময়টা 8:30। ফ্যাশন শো শুরু হতে আর মাত্র 30 মিনিট বাকি। আমিও ছুটলাম অগ্রসরের পেছন পেছন। অগ্রসরের সাথে টিনার কথা কাটাকাটি হচ্ছে। অগ্রসর বললেন, এটা কেমন কথা? আপনি আজ সকালে জানালেন আপনি আমাদের হলে ডিজাইন প্রেজেন্ট করবেন, এখন এমন করছেন কেন? আমি মিস্টার চৌধুরীকে কথা দিয়েছি, তাই আমি কখনো কথার খেলাপ করি না। তাহলে আপনি আমাকে সকালে এটা বলতে পারতেন। অবশ্য ফাঁকা মাঠে পালিয়ে যায় না। আমি আজকে জিততে না পারলে মডেল জোগাড় করতাম। অগ্রসর উগ্র গলায় বললেন। প্রত্যুত্তরে মডেল বলে, আমি আমার অপমানের দলা নিয়েছি, বাস, আর কিছু না। সেদিন আপনার ডিজাইনার আমাকে অপমান করেছিল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন, আজও দেখুন, কিন্তু কিছু করতে পারবেন না। বলে শফিক চৌধুরীর সাথে হাত মেলান টিনা। রাগটা বেড়ে গেল, নিজেকে সংযত করতে ব্যর্থ হলাম। কয়েক পা এগিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে চড় বসিয়ে দিলাম। রাগে শরীর কাঁপছে, তাতেও ক্ষান্ত হলাম না। আরো 3টে চড় দিলাম। স্টাফরা আমায় সরিয়ে নিতে বলে, প্লিজ ম্যাম, স্কিন ক্রিয়েট করবেন না প্লিজ। মডেল প্রায় প্রতিযোগিতার জন্য তৈরি, পোশাক পরলেই কমপ্লিট হয়ে যাবে। এই অবস্থায় ম্যামের সাজগোজ নষ্ট হলে তিনি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। উষা আর উদিতা একসাথে হাত মিলালো। অতঃপর মেকআপ আর্টিস্ট উষা আর উদিতাকে সাজাতে বসালো। প্রথমবার র্যাম্প ওয়ার্ক করবে বলে উভয়ই অনেক আনন্দিত। শুরু হলো মূল অনুষ্ঠান। চৌধুরী গ্রুপ থেকে টিনা ব্যতীত বাকি মডেল উপস্থিত ছিল। একে একে সবার পারফরমেন্স শেষ হলো। শাহরিয়ার ফ্যাশন হাউস ঘোষণা করতেই আমাদের টিমের 2 জন মডেল র্যাম্পে তাদের মডেলিং দক্ষতা দেখালেন। অতঃপর উষা ও উদিতা আমার দেখানো ভঙ্গিমা অনুসরণ করে হাঁটলো। অতঃপর আমি উঠলাম। র্যাম্পের শেষ পর্যন্ত যেতে চোখ টিপ দিলেন অভ্র অথবা অগ্নি। আমি হেসে ফেললাম, সেও হাসলো, তবে গাল চোল পড়লো না। অগ্নি হাসলে টোল পড়ে। এক মিষ্টি হাওয়া লাগলো দেহে, আমি কেঁপে উঠলাম। চুলগুলো উড়লো এক দমকা হাওয়াতে। চোখ বন্ধ করে অনুভব করলাম সেই মুহূর্ত। পরিশেষে বাকিটা দক্ষতা দেখালাম। একত্রিত হওয়ার মাধ্যমে শেষ হলো প্রথম রাউন্ড। প্রথম দফা শেষ করে দ্বিতীয় দফা শুরু হলো। আগের রাউন্ডের শেষে শাহরিয়ার ফ্যাশন হাউস ছিল বিধায় এবার প্রথম রাউন্ডে শাহরিয়ার ফ্যাশন হাউস।
অ্যাঙ্কর আমার দিকে কয়েকটি চিরকুট এগিয়ে দিলেন। একটা তুলে সেই অনুযায়ী বক্তৃতা দিতে বললেন। আমি হাত বাড়িয়ে একটা চিরকুট তুললাম। সেখানে লেখা ফ্যাশন স্টাইল ও ডিজাইন। একজন ফ্যাশন ডিজাইনারের কাছে এর যে সহজ প্রশ্ন আর কি হয়। আমি বলতে আরম্ভ করলাম। ঠোঁটের তীক্ষ্ণ হাসির রেখা ফুটিয়ে চোখ টিপে দিলাম অভ্রসাকে। কিঞ্চিত হেসে বললাম, ফ্যাশন ডিজাইনিং হলো এক ধরনের আর্ট ফর্ম। বর্তমান সময়ে বিনোদন জগতের রমরমা হু হু করে বেড়ে চলেছে এটা। তেমন ভাবে পাল্লা দিয়ে সমানে বাড়ছে ফ্যাশন জগতের পরিধি। সব্যসাচীর ব্র্যান্ডেড শাড়ি হোক, কিংবা প্যারিসের মিলানের ফ্যাশন উইক, কিংবা বলিউড থেকে টলিউড সেলিব্রিটিরা সকলেই মজে আছেন ফ্যাশন জগতে। যে কারণেই ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন ডিজাইন ইন্ডাস্ট্রি। মূলত ডিজাইন একই থাকে, একটা স্টাইল কিছু বছর, মাসে, দিনে অর্থাৎ অনির্দিষ্ট সময় পর সেটা আবার ফিরে আসে। ডিজাইন থেমে গেলেও স্টাইলে পুনরাবৃত্তি ঘটে। করতালিতে মুখরিত হলো, আমার জবাবে সন্তুষ্ট হলো সবাই। আমি হেসে সবাইকে উদ্দেশ্য করে বললাম, ধন্যবাদ। উষাকে উদ্দেশ্য করে অ্যাঙ্কর বলে, তোমার কাছে ডিজাইন, ফ্যাশন ও স্টাইল মানে কি? আমার পানে চেয়ে অপ্রস্তুত গলায় বলে, আমার বাবাই। উষার বুঝতে ব্যর্থ হলো সকলে। দুই হাতে দুই মেয়েকে জড়িয়ে নিয়ে বললাম, সুস্থ শরীর নিয়ে বের হতে বারণ হলো অনেকবার, তো আমার কিটির জন্য আমি বাধ্য হলাম বের হয়ে আসতে। বাড়ি থেকে বের হওয়ার পরবর্তী মুহূর্তে থেকে আরম্ভ হয়েছে তুমুল বৃষ্টি। রাস্তাঘাট পানিতে পূর্ণ। ভিজে জবজব অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে অগ্রসর হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। রাত্রিবেলায় অফিসে কর্মীদের প্রবেশ নিষেধ। সেই নিষেধ মেনে ভেতরে ঢুকতে অগ্রাহ্য করে হলো আমায়। ঠান্ডায় মাথা ভার হয়ে আছে। দুবার কাশি দিয়ে ধীর গতিতে হাঁটছি। উন্মাদের মতো ছুটে চলার ফাঁকে কতক্ষণ শ্বাস নিলাম দীর্ঘ করে। ছিমছাম নিরিবিলি রাস্তায় দেখা মিলে একটা দ্রুতগামী প্রাইভেট কারের হেডলাইটের আলো চোখে পড়তে কুচকে এলো আমার চোখের পাতা। দু কদম সম্মুখে এসে থেমে গেল গাড়ি। কিটির মাম্মি শব্দ দুটো কয়েকবার পুনরাবৃত্তি করতে করতে গাড়ি থেকে নামলো উদিতা আর উষা। আচমকা জাপটে ধরলো আমায়। উষা বলে ওঠে, কিউটি মাম্মি, তুমি এখানে একা একা বৃষ্টিতে ভিজছো, আর আমরা তোমাকে কত খুঁজে এলাম, পেলাম না। দু হাতে আঁকড়ে ধরে বললাম, তোমরা গাড়ি থেকে কেন নেমেছো? বাচ্চারা জ্বর আসবে। তোমার আসবে না বুঝি? জ্বর কখনো দেখি না, তুমি ছোট না বড়? বলেই উষা কোমরে হাত দিল। গাড়ির দাঁড় খুলে ছাতা সমেত বেরিয়ে এলো অভ্র। দুই মেয়েকে ছাতার নিচে রাখার পাশাপাশি আমাকেও রাখলো। নিজে ভিজছে ছাতার ডাট ধরে অভ্রকে নিচে রাখলাম। ঠান্ডা গলায় বললাম, আমি ভিজে গেছি ইতিমধ্যে, আর একটু ভিজলে কোনো ক্ষতি হবে না, আপনি ভিজবেন না প্লিজ। অভ্র হাসলেন, তাড়া দিয়ে বললেন, উষা ও দিতা ব্যাক সিটে গিয়ে বসো, আপনিও ভেতরে আসুন। মেঘ ফোন দিয়ে বলেছে আপনি জ্বর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, এখন বৃষ্টিতে ভিজছেন, টাইফয়েড হয়ে যাবে। ছাতার উপর বৃষ্টির ফোঁটা পতিত হয়ে ঝুমঝুম শব্দ করছে। হাওয়া বেড়ে বৃষ্টির মাত্রা কমে গেছে। ঠান্ডায় থরথর করে যাচ্ছি। উষা উদিতা ছুটে গেছে গাড়ির ভিতর। ভাবাবেগ না পেয়ে অবস্থা হাত ধরে টেনে ফ্রন্ট সিটে বসালেন আমায়। তৃতীয়বারের মতো নিজের জ্যাকেট খুলে আমার শরীরে পেঁচিয়ে দিয়ে বললেন, শীত করছে বেশি? না, আমার কিটি কোথায় বলতে পারেন? আমি অফিসে গিয়েছিলাম, কিন্তু দারোয়ান ঢুকতে দেয়নি। দোকানির সাথে বললাম। অবস্থায় একটা কথায় প্রবোধ পেলাম। কিটটি আমাদের বাড়িতে, ওকে আমি আমার সাথে নিয়ে গিয়েছিলাম, বৃষ্টির জন্য নিয়ে আসিনি, ভিজে যাবে। কাচের সাথে মাথাটা ঠেস দিয়ে বার কয়েক উষ্ণ নিঃশ্বাস ত্যাগ করলাম। ভেজা শরীরে জ্বর যেন তরতর করে বেড়ে গেল। পানি জমা গর্তে গাড়ির চাকা পড়তে মাথায় আঘাত লাগলো। বাম হাত বিছানায় রেখে ভর দেওয়ার চেষ্টা করতে ব্যথাটা প্রকট হয়ে উঠলো। ডান হাত দিয়ে ক্ষতটা স্পর্শ করে বললাম, আর একটু ডান দিকে হলে একদম উপরেই চলে যেতাম। বাই দ্য ওয়ে, আপনি চাইলে আমি অফিসে জয়েন করতে পারি, কিন্তু নতুন শোরুমে যাব না। প্লিজ, আমার রিকোয়েস্ট না করবেন না। উত্তরটা তো আপনি নিয়েই নিলেন। আমার কথাতে অগ্রসর হাসলেন। অতঃপর বেরিয়ে গেলেন অফিসের উদ্দেশ্যে। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে অগ্রসর হলাম। অগ্রসরের মেয়ে দুটোর লক্ষ্মী মন্ত্র নিজ হাতে খাইয়ে দিল আমায়। সূর্যের রোদ হালকা হতেই বারান্দায় গিয়ে বসলাম আমি। অগ্রসর এখনো আসেনি উষা ও উদিতাকে নিতে। পাঠানো খাবার দিয়ে আমাদের দুপুরের খাবার সম্পন্ন হয়েছে। মেঘ আর লতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে তারা সকালের দিকে বাড়িতে থাকে না। উষা উদিতার সাথে যোগ দিয়ে হাসতে ব্যস্ত যখন, তখনই কড়াঘাত পড়লো দরজায়। ব্যতিব্যস্ত হয়ে দরজা খুলে পা বাড়ালাম। আমার পিছু পিছু সেখানে গেল উষা আর উদিতা। কেমন আছো ক্যান্ডেল? অগ্নি দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। প্রথমবার দেখাতে অবস্থা মনে হয়েছে বিদায়, কিন্তু ক্যান্ডেল শব্দটাকে অগ্নি মনে হয়েছে আমার। উষা ও উদিতাকে উদ্দেশ্য করে বলে, তোরা এখানে? রাতে তোরা এখানে ছিলি? হুম,
উষা। অব্র এখানে ছিল? অগ্নির এমন প্রশ্নে আমি হ্যাঁ আর উষা না বলে উঠলো। অগ্নি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, মিথ্যা বলা শিখে গেছিস দেখছি। সঙ্গ তো সে লোহা ভাসে। উষা চুপ করে গেল। অগ্নি আমার দিকে তাকিয়ে বলে, আমি কেউ হই না তোমার, তাই না? মানে? কেউ হলে নিশ্চয়ই নতুন ফ্ল্যাটে ওঠার আগে আমাকে একবার জানাতে। আমি মাথা নিচু করে নিলাম। পুনরায় অগ্নি বলে, বাদ দাও, ভেতরে আসবো? আসুন। সরি, ভুলে গিয়েছিলাম। অগ্নি ভেতরে প্রবেশ করলো, সম্পূর্ণ ফ্ল্যাটে নজরবন্দি করে বিছানায় বসে বলে, তোমার অসুস্থতার কথা আর বাড়ির ঠিকানাটা আমি অনেক কষ্টে জোগাড় করেছি। কিভাবে হাতে ব্যথা পেলে এটা আগে বলো। ভাঙা কাচের টুকরোটা হাতের ভেতর ঢুকিয়ে দিয়েছে আপনাদের মডেলটিনা। আর একটু হলেই বাদ দিন, কেমন আছেন বলুন। বলতে বলতে ঘরের ভেতরে প্রবেশ করলাম। অগ্নিও এলেন পেছনে। উষা আর উদিতা দু হাতে দৃঢ় করে আবদ্ধ করে রেখেছে আমায়। কেন? এতগুলো পুরুষের মাঝে কেমন যেন লাগে। চলুন, আমি বসছি। লাউয়ের তরকারি দিয়ে গরম গরম ভাত পরিবেশন করলেন তিনি। ডাল পানির চেয়ে গাঢ় নয়। প্রথম লোকমা মুখে তুলতে বেশ লাগলো। লোকমা এগিয়ে দিয়ে বললাম, খাবেন? না, আপনি খান। খাবেন? হুম। শেষবারের মতো জিজ্ঞেস করছি, খাবেন? চাচি, আরেক প্লেট দিন। এই তো বললেন খাবেন না, এখন আবার কি হলো? এতবার সাধছেন, না খেয়ে উপায় আছে? এমনিতেই ক্ষুধায় চৌচো করছে, লাউ বলে খাচ্ছি না। দুপুরের অপ্রত্যাশিত খাওয়া শেষ করে দোকানের টুলের উপর বসে চা খাচ্ছি। চায়ে চুমুক দিয়ে বললেন, ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে আসতে। ফোনটা এগিয়ে দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে চায়ে চুমুক দিয়ে বললাম, আপনার ফোন এখন না খোলাই ভালো, আমারটা দিয়ে কল করুন। কেন? আমার ফোন তো বন্ধ করিনি। হতভম্ব হয়ে চায়ের কাপ সরাতে হলাম বিস্মিত। উষ্ণ কাপে উষ্ণ পড়ে গেল। বললাম, ভালো করেছেন, আমরা এখানে আছি, পুলিশে জানতে দেরি হবে না। এতই যখন ধরা দেওয়ার শখ, তাহলে শুধু শুধু কেন এতটা পথ এলাম? এবার মূল ঘটনা আমাকে খুলে বলুন তো, হঠাৎ পুলিশ কেন আমাকে অ্যারেস্ট করতে চাইছে? বলতে বলতে নিজের ব্যবহৃত মুঠোফোন বন্ধ করে দিলেন। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা দোকানিকে দিয়ে ব্রিজ পেরিয়ে মাটির রাস্তা ধরলাম। অবশ্য নিজেও এলেন বিল মিটিয়ে। হাঁটতে হাঁটতে বললাম, মডেল টিনা হসপিটালে ভর্তি। তার অ্যাপার্টমেন্টে সবাই সাক্ষ্য দিয়েছে আপনি তাকে মেরেছেন। কি? কিন্তু কখন? কণ্ঠে উদাসীনতার আভাস পাওয়া গেল তার। আজ সকাল 9টার দিকে। তখন তো আমি আপনার সাথে রাস্তায় ছিলাম। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। থানায় মামলা নেয়নি বলে আদালতে সরাসরি করেছে। আদালতের রায় অনুযায়ী পুলিশ এখানে আসতে বাধ্য, আর আপনাকে ধরতেও বাধ্য। এখন কোথায় যাচ্ছি? যেখানে ফোন বন্ধ করেছেন তার থেকে কিছুটা দূরে। সন্ধ্যা নেমে গেছে, উদিতা উষার ঘুম ভাঙার আগে আমাকে ওদের কাছে থাকতে হবে। আকাশের দিকে তাকালাম, তারা নেই। নেই চাঁদ কিংবা তার খণ্ডচিত্র। সাইনবোর্ডে লেখা শ্যামলপাড়া। চিবুকে তর্জনী বিচরণ করে বললাম, সম্ভব নয়, বৃষ্টি আসবে। একটু বৃষ্টি হলে গ্রামে যানবাহন পাওয়া যায় না। তার উপর পুলিশ খুঁজছে। ব্রিজ থেকে অনেকটা দূরে এসে পৌঁছেছি ইতিমধ্যেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে আবৃত। গ্রামবাসীরা উল্টো দিকে ছুটছে, যেন মেলা বসেছে। উৎকণ্ঠা নিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, শুনছেন, সবাই এইদিকে কোথায় যাচ্ছে? গণবিবাহে যাচ্ছে। প্রতি বছরই এই দিনে গ্রামের দুস্থ পরিবারের ছেলে মেয়েদের বিবাহের আয়োজন করে গ্রামের প্রধান, যিনি সে। আমার মেয়েরও বিয়ে আজকে, সেখানেই যাচ্ছি। এবার 15টা বিয়ে হবে। বলেই তিনি অগ্রসর হলেন তার গন্তব্যের পানে। উক্ত দিকে অগ্রসর হওয়ার প্রয়াস করতে বাহু টেনে দমিয়ে দিলেন অগ্রসর। ভ্রুকুচকে বললেন, কোথায় যাচ্ছেন? গণবিবাহের আয়োজনে। বাংলা মুভি দেখেছেন? তোমাকেই খুঁজছি, রিয়াজ শাকিল অভিনীত। সেটা দেখার পর আমার বহুদিনের ইচ্ছে গণবিবাহ দেখা। আপনাকে কি বললাম শুনতে পাননি? আমাদের ফিরতে হবে। এখন রাস্তায় আপনি কাউকেই খুঁজে পাবেন না। কার কাছে বাস স্ট্যান্ড জিজ্ঞেস করবেন? বাহু ছাড়িয়ে অগ্রসর হলাম গণবিবাহের আসরের দিকে। অগ্রসর উপায়হীন হয়ে আমার পেছনে পেছনে এলেন। মেয়েদের ছেড়ে থাকেন না, ঠিক আছে, কিন্তু পরিস্থিতি তো বুঝতে হবে। গ্রামের মাঝেও রং বেরঙের আলো দিয়ে সাজানো বিয়ে বাড়ি। ভিড়ভাট্টা ঠেলে ভেতরে যাওয়া শুধু অসম্ভবই নয়, নিষিদ্ধ। স্টেজের উপর রাখা 30টা চেয়ার, যার ভেতরে 14 জন কনে আর 14 জন বর আসন দখল করে আছে। পাশাপাশি একজোড়া ফাঁকা চেয়ার। তারা আসন দখল করলে বিয়ে পড়ানোর কাজ শুরু হবে। কাজী সাহেব গ্রাম প্রধানকে তাড়া দিয়ে বলেন, কতক্ষণ লাগবে মশাই? এখন না শুরু করলে শেষ হতে আরো দেরি লাগবে। দুজন তো এখনো এলো না।
14টা বিয়ে পড়াতে অনেক সময় লাগবে, সেই সময় তারা এসে পড়বে। সবার শেষেই না হয় তাদের বিয়েটা পড়াবো। আপনি যা ভালো বোঝেন তাই করুন। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। 3টা বিয়ে সম্পূর্ণ শেষ হতেই ঘন্টাখানেক সময় নিল। পরবর্তী বিয়ে আর আমার হাঁটু ব্যথা একই সাথে শুরু হলো। হাঁটু ধরে শুধালাম, পায়ে ব্যথা করছে, চলুন চলে যাই। গণবিবাহের আসরে বিবাদ ঠেকাতে পুলিশের টহল চলছে। দরজা পর্যন্ত গিয়ে ফিরে এলাম উভয়ে। পুনরায় ভিড় ফিরে এলাম। অবস্থার সৌজন্য হেসে বললেন, পুলিশের হাত থেকে বাঁচার জন্য আপনি আমাকে একটা সেরা জায়গায় নিয়ে এসেছেন, তার জন্য ফিরে গিয়ে আপনাকে একটা পুকুর কেটে দিব। আশ্চর্য তো, পুকুর দিয়ে আমি কি করব? পুকুরে চুবিয়ে রাখবো। দাঁতের সাথে দাঁতের সংঘর্ষ সৃষ্টি করে বলে। ভিড় ক্রমশ কমতে শুরু করেছে। রাত্রি গাঢ় হওয়ার নিমিত্তে গ্রামবাসীরা ফিরছে বাড়ির দিকে। পুলিশের হাত থেকে রেহাই পেতে নববধূ আর বরের পোশাক পরিধান করলাম উভয়ে। 14 নম্বর বিয়ে পড়ানোর কাজ শেষ করে কাজী সাহেব যখন 15 নম্বর বরবধূ খুঁজতে মরিয়া হয়ে উঠলেন, তখন সন্ধান পেল আমাদের। কাজী সাহেব দূর থেকে ডেকে উঠলেন, আপনারা দূরে দাঁড়িয়েছেন কেন? আবহাওয়া দেখছেন, বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে বিদ্যুৎ চলে যাবে। তার আগে আপনাদের বিয়েটা পড়ানো শেষ করে বাড়ি ফিরতে হবে তো। বিয়ে? দুজনেই একসাথে উচ্চস্বরে উচ্চারণ করলাম। অবরোজা আমার দিকে রুদ্র দৃষ্টিতে তাকিয়ে থাকেন। গ্রাম প্রধান এসে বললেন, কি হলো কি? তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? একই সবার শেষে এসেছো, আর কিন্তু একটু দেরি করা যাবে না। তাড়াতাড়ি যাও, এখনই যাও। দুজন পুলিশ দেখে হিতাহিত চেতনা হারিয়ে নববধূর আসনে গিয়ে বসলাম আমি। মোম 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 3বার ডেকেও যখন আমার সাড়া পেলেন না, তখন তিনিও আসন দখল করে নিলেন। কাজী সাহেব লিখতে লিখতে অবরোজাকে উদ্দেশ্য করে বললেন, নাম? মুনতাসির শাহরিয়ার অভ্র। পিতার নাম? শাহরিয়ার কবির। অবরোজা থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে আকর্ষণ করে বললেন, তোমার নাম? মোম। পিতা মরহুম লতিফ সিদ্দিকী। আমার উত্তরে অট্ট হাসিতে ফেটে পড়লো। অবরোজা চিবিয়ে চিবিয়ে বললেন, বিয়ে করার কি শখ? অগত্যা দুজনের বিয়ে সম্পন্ন হলো। নববধূ আর বরের জন্য বরাদ্দকৃত 15টি বাসর ঘরের মধ্যে একটা বাসর ঘরে রাখা হলো আমাকে। গোলাপ ফুলের সুবাস। সম্পূর্ণ ঘরে ফুল না থাকলেও পাপড়ির ছড়াছড়ি। বাটন ফোনটা বের করে অগ্নির সাথে যোগাযোগ করার প্রয়াস করলাম। নেটওয়ার্ক নেই। টিনের ঘরে জানলার ফোকর দিয়ে হাত বের করে দিলাম বাইরে। এক কাঠি নেটওয়ার্ক এলো, পুনরায় চলে গেল। অবস্থারের ফেরার কোনো খবর নেই। চোখের পাতা ভিজে উঠলো। অবস্থা আমার স্ত্রী হিসেবে স্বীকার করবেন না, উল্টো সবকিছুর জন্য আমাকে দায়ী করবেন। নিজের পুরনো জামা কাপড়গুলো আঁকড়ে ধরে রইলাম। অজানা সম্পর্কের সূচনা হলো। আলো আধারের লেখা শেষ করে সূচনা হয়েছে নতুন একটা দিনের। তখন বাইরে আধার। আছোয়া অবস্থায় ঘুম ভাঙলো। হাই তুলে আশেপাশে তাকিয়ে খুঁজে পেলাম না কোনো পুরুষকে। শেরওয়ানিটার নিচে একটা চিরকুট হাওয়াতে উড়ে যাওয়ার প্রয়াস করছে। হাত বাড়িয়ে চিরকুটটা ধরলাম। লেখা, গত রাতের ঘটনাগুলো মন থেকে মুছে পূর্বের জীবনে ফিরে যাবেন। আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার ইচ্ছে হচ্ছে না। আমি আমার মেয়েদের কাছে ফিরে গেলাম, আপনিও শহরে ফিরে আসুন। চিরকুটটার দুপিঠ দেখে সজনে হেসে দীর্ঘশ্বাস নিলাম। কাল রাতে এটা প্রত্যাশাই ছিলাম। গত রাতে বেনারসিটা খুলে সালোয়ার কামিজ পরিধান করলাম। বেনারসিটা বিছানায় রেখে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলাম। গত রাতের ঘুটঘুটে অন্ধকারের সাথে নেমে আসা আমার জীবনের সবচেয়ে শুভ আর অশুভ ক্ষণটা গতকালই বিদায় নিয়েছে। দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আপনি যদি কখনো নিজ থেকে আমার নিজের স্ত্রী হিসেবে প্রকাশ না করেন, গত রাতের ঘটনাটা, গত রাতটা চোখের পাতার মতো পাল্টে ফেলেন, তবে আমি আর চোখের পাতার উল্টা পলক ফেলে স্মৃতিচারণ করব না। সময় সকাল 9:56। খরগোশছানাটার ঘন লোমে হাত চলছে বিরতিহীন ভাবে। বিছানা ছেড়ে ওঠার স্পৃহা নেই। কারণটা অবশ্য অফিসে যাইনি বলেই। গ্রাম থেকে ফিরেছি 3 দিন। অফিস অথবা অবস্থা কারো সম্মুখীন হওয়া হয়নি। ঝংকার তুলছে আবার মুঠোফোনের রিংটোন শুরু হলো। স্ক্রিনে নজরবন্দি না করে আর চোখে চেয়ে থেকে কলটা রিসিভ করলাম। কিছুক্ষণ নিশ্চল থেকে শোনা গেল অপ্রত্যাশিত চেনা কণ্ঠস্বর। হ্যালো মম। পুনরায় লিপ্ত হলো নিস্তব্ধে। মুহূর্ত নির্বাক থেকে মৃদু স্বরে বললাম, কিছু বললেন? জড়তার ইতি টেনে বললেন, অফিসে কেন আসছেন না? এতদিন একজন মানুষ অসুস্থ থাকেন না। আগে আমি ছুটি দিলে গত 3 দিন আপনি নিজের ইচ্ছেতে বন্ধ দিয়েছেন। এই স্যালারি কিন্তু পাবেন না। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর। ঠিক আছে মানে ঘন ঘন এত বন্ধ দেয়? এমন কর্মচারী আমার প্রয়োজন নেই। ঠিক আছে। ঠিক আছে মানে এক্ষুনি আপনি অফিসে আসবেন, রাইট নাও।
বলেই বিচ্ছিন্ন করলেন কল। যাক বাবা, হলোটা কি? বিছানা ছেড়ে উঠলাম, কিটি শরীরে কাঁথা পেঁচিয়ে দিলাম, একটা গাজর সামনে রেখে ওয়াশরুমের উদ্দেশ্যে অগ্রসর হলাম। আসবো স্যার? নো। বাড়ি ফিরে যাব? নো। তাহলে? তাহলে আর কি, আমার মাথায় চড়ে নাচুন। হাতের ফাইলটা ছুঁড়ে দিয়ে বললেন। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। পুনরায় ছুঁড়ে দেয়া ফাইলটা তুলে দেখতে দেখতে বললেন, কয়েকদিন পর নতুন একটা পোশাক লঞ্চ করা হবে, ডিজাইন দেখেছেন? না। আপনার ডিকশনারিতে হ্যাঁ বোধক কোনো শব্দ আছে মিস মম? আমার তা মনে হয় না। আপনি তো বলেছেন আপনার প্রতিটা কালেকশন আলাদা আলাদা ডিজাইনারদের দিয়ে করান, তাহলে আমি দেখতে চাওয়া নিছক দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। অবশ্য ভ্রু কুচকে তাকিয়ে ফাইলটা এগিয়ে বললেন, নিন দেখে নিন, ঠিক আছে কিনা, তাহলে এটাই ফাইনাল করব। হাত বাড়িয়ে ফাইলটা ধরে নজরবন্দি করলাম পৃষ্ঠাতে। সুন্দরের মাঝেও কমতি অনুভব করলাম। আমতা আমতা করে বললাম, আপনি যে এখানে নিশ্চিন্তে আছেন, পুলিশের সাথে কথা হয়েছে? না, পুলিশের সাথে হয়নি, উকিলের সাথে হয়েছে। তিনি আমার জামিন করে রেখেছিলেন, জামিনের এক কপি নিজের কাছে বাকিটা থানাতে দিয়ে এসেছে। অগ্নি বা টিনার সাথে আপনার কথা হয়েছে? সন্দিহান কণ্ঠস্বর। অগ্নি লাপাত্তা, টিনার সাথে কথা বলবো আমি? অসম্ভব। শুনেছি এখন সুস্থ, কালকে আদালতে হাজিরা দিতে হবে। সময় হলে আপনি আমার সাথে আদালতে যাবেন। বলেই দৃষ্টি নিবদ্ধ করলেন ফাইলে। বাটন ফোন চেপে অগ্নিকে কল করার প্রচেষ্টা করলাম বেশ কয়েকবার, বন্ধ বুঝে। অব্র মুচকি হেসে বললেন, আমিও বেশ কয়েকবার চেষ্টা করেছি, বন্ধই বলেছে। অযথা চেষ্টা না করে নিজের কাজটা করুন। উক্ত ডিজাইনের পৃষ্ঠাটা আলাদা করে অব্রসাকে দেখিয়ে বললাম, দেখুন তো, এখানে ফাঁকা ফাঁকা লাগছে, একটু গর্জিয়াস করলে ভালো লাগবে। চেয়ারে বসে বাকিটা শেষ করুন। মন পাবনের নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে। নাওয়ের মাঝি বড়ই পাজি, বইটা চালায় গোপনে। বাটন ফোনে ছোট্ট মেমোরিতে সেভ করা সেই প্রিয় গানটা বাজছে। সেই গানের লিরিক্সে ওষ্ঠ মেলাতে মেলাতে পেন্সিল চালাচ্ছি কাগজে। এক পর্যায়ে উপলব্ধি হলো সেই প্রিয় গানটা বাজছে না। মাথার সম্মুখ অংশ ঈষৎ উঁচু করে দৃষ্টিপাত করতেই নজরে এলো শুভ্র শার্ট, তার মাঝে কালো রঙের টাই ঝুলছে। ভ্রু কুচকে বললাম, কি সুন্দর হচ্ছে, পাশাপাশি আপনি অপূর্ব গান করেন, মাঝে মাঝে ডুবে যান সেই গানে, তাই হয়তো আপনার হাতের কাজ এমন অসাধারণ। ধন্যবাদ। দুজনের কথোপকথনের মাঝে দরজায় করাঘাত করলো। অগ্রসর দৌড় মামলার জন্য প্রস্তুত হন। বলা মাত্র সবাই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন এবং নীরব হয়ে গেল কক্ষ। বিচারক এসে হাতের ইশারা করে বসতেই বসলো সবাই। পেশকার দাঁড়িয়ে কাগজ দেখে পড়তে শুরু করলেন। আসসালামু আলাইকুম। 14 তারিখ শাহরিয়ার ফ্যাশন হাউসের স্বনামধন্য মডেলকে শাহরিয়ার ফ্যাশন হাউসের মালিক মুনতাসির শাহরিয়ার অভ্র বন্ধ ঘরে মারধর করে। ঘটনাস্থল থেকে বাদী টিনাকে হসপিটালে নিয়ে যায় প্রতিবেশীরা। পরবর্তীতে তিনি আইনের আশ্রয় লাভের জন্য মামলা দায়ের করেন। মামলার যাবতীয় কার্যক্রম শুরু হোক। দুই উকিলের তর্ক বিতর্ক চলল দীর্ঘক্ষণ। এক পর্যায়ে আমায় ডাকা হলো। ছোট একটা বল স্পর্শ করে সত্য বলার প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আসামি পক্ষের উকিল বললেন, ঘটনার দিন আপনি কোথায় ছিলেন 9টা নাগাদ? অগ্রসরের সাথে। সংক্ষিপ্ত জবাব, কেন ছিলেন একটু খুলে বলবেন? কাটাগঞ্জে অগ্রসরের নতুন শোরুম উদ্বোধন করা হবে। মডেল হিসেবে আমিও গিয়েছিলাম তার সাথে। 8টার পর থেকে রাত 10টা-11টার মতো আমরা একসাথে ছিলাম। উকিল আমাদের পক্ষে থেকে যুক্তি উপস্থাপন করে কিছু কাগজপত্র এগিয়ে দিয়ে বললেন, এখানে শাহরিয়ার, শুভ্র ও মোমের ফোন নাম্বারের লোকেশন রয়েছে। তাছাড়াও কাটাগঞ্জে যেতে সময় লাগে মিনিমাম 4 ঘন্টা। 12:30 নাগাদ সে কাটাগঞ্জে পৌঁছে গেছে এবং শোরুমে উদ্বোধন করেছে। তার লাইভ আমরা সবাই দেখেছি। 8:30 নাগাদ রওনা দিলেই পৌঁছানো সম্ভব। 9টা নাগাদ মিস টিনার এই অবস্থা করে সেখান থেকে বের হতেও কম করে হলে 9:30 বেজে যাবে। 3 ঘন্টায় কাটাগঞ্জে পৌঁছানো সম্ভব। অবজেকশন, ওভাররান করে পৌঁছেছেন, তাহলে নিশ্চয়ই ট্রাফিক পুলিশরা ধরবেন। 9টা নাগাদ দেওয়া ব্রিজের টোল নিশ্চয়ই মিথ্যা বলবে না। বিরোধী পক্ষের উকিল থেমে থাকলেন না, আমাকে পাল্টা প্রশ্ন করলেন, আপনার সাথে অভ্র স্যারের সম্পর্কটা ঠিক কি মিস মোমো? আমি তার ফ্যাশন ডিজাইনার। কতদিন হয়েছে? 15 দিন। মাত্র 15 দিন? এই 15 দিনে এমন কি হলো যে সামান্য একটা ডিজাইনারকে নিয়ে উদ্বোধন করতে গেলেন তিনি? শুনেছি চিত্রশিল্পীরা উপরে ওঠার সিঁড়ি হিসেবে নিজের সতীত্বকে ব্যবহার করে, আর আপনি এই ক্ষেত্রে ব্যবহার করলেন। শুনেছি বেশি কিছুদিন আপনি শুভ্র স্যারের বাড়িতে ছিলেন, কিন্তু হোস্টেলে শিফট হওয়ার পর সেখানেও তিনি যাতায়াত করতেন। এমনি এমনি ভালো। অবজেকশন। অবজেকশন, অবজেকশন।
বলে দুজনের লড়াই চলতে থাকলো। স্থির দৃষ্টিতে আমি সব তাকিয়ে দেখতে থাকলাম। শুনতেও পেলাম বটে, কিন্তু বেশি নয়, সামান্য, একদম সামান্য। বিচারক আজকের মতো মামলা স্থগিত করে চলে গেলেন আমার অদেখায়। বিরোধী পক্ষের উকিলও চলে গেছেন। কোনো এক আগন্তুক এসে স্পর্শ করলো আমার কাঁধ। ভাবনা থেকে ফেরত এসে অনুভব করলো আমার গালে নোনা জল। অতি সন্তর্পণে চোখ মুছে ফিরতেই দেখলাম অভ্র স্যার দাঁড়ানো। সৌজন্য হেসে বললাম, সবাই তো চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি একা থাকবেন? যত্ন সহকারে বললেন, আমি তো একাই থাকি, একাই আছি। মানুষ কেন আমাকে অশ্লীল ইঙ্গিত করে? আমার মা বাবা নেই, মামি মার খেয়ে বড় হয়েছি আমি। কিছু টাকার লোভে চেয়ারম্যান বাড়ির বিগড়ে যাওয়া ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। মামা আমার কষ্ট সহ্য করতে না পেরে এই শহরে পাঠিয়েছে। আমি আগামীকাল গ্রামে ফিরে যাব। এই শহরে আর ভিড় বাড়াতে চাই না। অভ্র স্যার ভাষা খুঁজে পেলেন না। আমি পুনরায় বললাম, যাবেন না? অভ্র স্যার বলে চললেন। রাতে আবার এলেন তিনি। ভয়ে ভয়ে দরজা খুলে দিচ্ছি। আমার রুমমেট দুইজন ঘুমিয়ে পড়েছে। কিয়ৎক্ষণ পূর্বে অভ্র স্যার ফোন করে দরজা খুলতে বলেছে। মাঝরাতে এমন উদিতে উষাকে নিয়ে আসতেন। ওরা স্কুলে না গিয়ে আপনার কাছে কেন আসবে? তাছাড়া আপনি অফিসে আসেননি কেন? নিচ থেকে অভ্রকে জড়িয়ে ধরে বললাম, রাতে কতক্ষণ দুষ্টুমি করেছেন হিসেব আছে আপনার? ঘুম হয়নি ভালোভাবে, তাই যায়নি। কি করছেন? ছাড়ুন মোম, কি সব বলছেন? ধাক্কা দিয়ে সরিয়ে বললেন তিনি। হাত দিয়ে পোশাক ঝেড়ে পুনরায় বললেন, আপনার মাথা ঠিক হলে অফিসে আসবেন। মানে? আপনি দুঃস্বপ্ন দেখেছেন, তার কথা বলছি। রাতে আপনি আমার সাথে ছিলেন, আজব তো। আপনার কিছু মনে নেই? আমাদের বিয়েটা আপনি মন থেকে মেনে নিয়েছেন। আপনি আমাকে উদিতা উষার মা করতে চেয়েছেন। আমি আমার মেয়েদের ছেড়ে রাতে আপনার কাছে ছিলাম? সরি, এটা অসম্ভব মোম। বলেই তার ছেলের হাসি হাসলেন। আরেক দফা চমকে উঠে তার দিকে চেয়ে রইলাম। গত রাতের মতো টোল পড়লো না, অতি সাধারণ। হাত দিয়ে দুগাল নাড়িয়ে দেখে বললেন, আপনার গালের টোল কেন পড়ছে না? আমার গালে ডোল পড়ে না মোম, ডোল পড়ে অগ্নির গালে। গত রাতে আমার সাজানো সংসার মুহূর্তেই খণ্ড বিখণ্ড হয়ে গেল। মাটিতে বসে পড়লাম, চুলগুলো দু হাতে মুঠো বন্দি করে বললাম, তাহলে গত রাতে অগ্নি আমার সাথে। অভ্র হয়তো বুঝতে পারলেন সবটা। অতি দ্রুত ভেতরে প্রবেশ করে দরজায় খিল তুলে দিলেন। কাঁধে হাত রেখে বললেন, মোমবাতি, কাঁদবেন না, ওটা আপনার দুঃস্বপ্ন ছিল, শান্ত হন। হাত এক ঝটকায় সরিয়ে কক্ষে চলে এলাম। মেঝেতে পড়ে থাকা একটা মোজা দেখিয়ে বললাম, এটা কার স্যার? আপনার নাকি অগ্নির? অভ্র হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে আঘাত করে চিবিয়ে চিবিয়ে বললেন, গতকাল এত কিছু বলার পরেও এখানে এসেছিল। নিঃশব্দে অশ্রু ঝরল। ঝাপসা দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইলাম। এক হাঁটু ভাঁজ করে তাতে ভর দিয়ে বললেন, মোমবাতি, আপনি চলে যান এখান থেকে প্লিজ। আমি একা থাকতে চাই, প্লিজ। বাক্য শেষ করতে না দিয়ে বললাম, কিন্তু মোমবাতি। বললাম তো যান। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অভ্র স্যার অধীর চিত্তে তাকিয়ে থেকে চলে গেলেন। পুনরায় অশ্রুপাত শুরু হলো দু চোখের। আকাশে কালো মেঘ স্তর স্তরে সজ্জিত। ঝিরিঝিরি ধারায় বৃষ্টি ঝরছে। সময় রাত 10টা। কালো রঙের ছাতাটা মাথার উপরে ধরে দাঁড়িয়ে আছে স্টেশনে। বুকের উপর ছোট ব্যাগটার ভেতরে আমার ছোট্ট কিটি ঘুমিয়ে আছে। জামা কাপড় সহ নিজের ব্যবহৃত সবকিছু ব্যাগে ভর্তি করে নিয়েছি। এই ব্যস্ত শহরে আমার মতো সাধারণ মেয়ে থাকতে পারবে না। রিংটোন বাজলো ফোনের। মামা নামটা জলজল করতে দেখে রিসিভ করলাম। উৎকণ্ঠার সাথে মামা বললেন, মোম, এই মোম, তুই নাকি গ্রামে ফিরে আসছিস মা? সত্যি? জি মামা, আমি স্টেশনে। তোর মামি আবার অভিকে ফোন করে ডেকেছে, তুই গ্রামে ফিরলে তোকে বিয়ে দিয়ে দেবে। গ্রামের মানুষ আর যাই হোক সম্পর্কের কদর করতে জানে। আলগোছে কল বিচ্ছিন্ন করে ট্রেনের দিকে তাকালাম। ইতিমধ্যে হর্ন বাজছে। ট্রেন স্টেশনে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। ট্রাভেলিং ব্যাগ নিয়ে ট্রেনের উদ্দেশ্যে পা বাড়ালাম।